নমস্কার, আজ রবিবার, কিন্তু তা বলে সত্যের কোনো ছুটি নেই। আমারও ছুটি নেই। আমি আপনার সামনে ঠিক রাত 8:55 আর আজ যা বলবো সত্যি বলবো। কি বলবো? দুই পক্ষ মারের পাল্টা মার, এই নীতিতে বৃহস্পতিবার রাত থেকে লাগাতার লড়াই জারি। ইসরায়েলে রবিবার রাতভর হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের রাজধানী তেল আভিভ সহ একাধিক শহরে পর হামলা। বাতিয়াম, তামরা শহরের আবাসনে এয়ার স্ট্রাইক। ইসরায়েলের দাবি, ইরানি হামলায় 200 জনের বেশি জখম হয়েছেন। ইসরায়েল জানিয়েছে প্রায় 80টি মিসাইল নিয়ে হামলা করেছে ইরান। হাইফার বাজান তেল শোধনাগারে হামলা চালানো হয়। হাইফার এই তেল সংশোধনাগার ইসরায়েলের অন্যতম বড় তেল সংশোধনাগার। তবে বড় ধরনের বিপত্তি এড়ানো গিয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলের উত্তর ও মধ্য বিভিন্ন এলাকায় শনিবার রাতে এক নাগারে হামলা চালিয়েছে ইরান। এয়ার স্ট্রাইকে গুড়িয়ে গিয়েছে লোকালয়। ইরানের বিরুদ্ধে নতুন করে সুর চড়িয়েছে ইসরায়েল। এবার ইরানের নাগরিকদের অস্ত্র কারখানা পরমাণু চুল্লির পাশ থেকে সরে যাওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে তারা। তাহলে কি আরো বড় কোনো প্রত্যাঘাতের প্রস্তুতি? দুই পরমাণু শক্তিধর দেশের সংঘাত দ্রুত থেমে যাবে না বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। বৃহস্পতিবার ইরান অপারেশন রাইজিং লায়ন করার পর থেকে ক্রমেই বাড়ছে সংঘাতের মাত্রা। প্যালেস্তাইন ছেড়ে এবার ইসরায়েলের টার্গেট ইরান। পরপর ইসরায়েলি হামলায় খান হয়েছে তেহরান। ইসরায়েলি হামলায় ইরানের বেশ কয়েকজন সেনা শীর্ষকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। ইসরায়েলি এয়ার স্ট্রাইক থেকে রক্ষা পায়নি ইরানের সাধারণ মানুষও। সরকারিভাবে ইরান চুপ থাকলেও তেহরানে 20 শিশু সহ 60 জনের মৃত্যু হয়েছে বলে খবর সামনে এসেছে। ইস্পাহানের সামরিক সদরে হামলার কথাও মেনে নিয়েছে তেহরান। শাহরানের তেল ও গ্যাসোলিনের ভান্ডারে আগুন লাগার কথাও মেনে নিয়েছে ইরান। তবে সার্বিক ক্ষয়ক্ষতি নিয়ে নীরব তারা। পরিস্থিতি যেদিকে এগিয়ে চলেছে তাতে এখনই থামছে না ইরান ইসরায়েল সংঘাত। ইরানকে নতুন হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। পরমাণু শক্তি ও অস্ত্র ধ্বংস করে ইরানি সাপের খোলস ছিঁড়ে দেওয়ার হুঁশিয়ারি। ছাড়ার পাত্র নয় ইরানও। আরও তীব্র আক্রমণের জন্য অস্ত্রের শান দিচ্ছে তারাও। আর এই পরিস্থিতিতেই যুদ্ধে ইরানের পাশে ইয়েমেনের হুথিরাও। ইরানের পক্ষে দাঁড়িয়ে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে দিয়েছে তারাও। সব মিলিয়ে আরও জটিল হচ্ছে পরিস্থিতি। তাহলে এই যে ওয়ার্ল্ড লিডারদের মদত, নানা ধরনের ইন্ধন, নানা ধরনের স্বার্থ কাজ করছে, খুব দ্রুত তাহলে ইসরায়েল আর ইরানের যুদ্ধ থামার নয়। ভয়ঙ্কর সেই সব ছবি আর কতদিন দেখে যেতে হবে আমাদের? আজকের ছবি, গতকালের ছবি, আর কত? প্রত্যেক মুহূর্তে বাড়ছে ইরান ইসরায়েল সংঘর্ষের অভিঘাত। মৃত্যু হচ্ছে আম জনতার। দুই পরমাণু শক্তিধর দেশের সংঘাত ঘিরে ক্রমেই দ্বিধাবিভক্ত হয়ে যাচ্ছে পৃথিবী। পশ্চিম এশিয়ার আকাশে থাকা এই যুদ্ধের মেঘ ক্রমে কি দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়বে? আশঙ্কা বাড়িয়ে এবার সুর চড়ালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইসরায়েলকে খোলাখুলি সমর্থন জানানোর পর এবার ইরানকে হুঁশিয়ারি আমেরিকার। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট, ইরানের ওপর হামলা নিয়ে আমেরিকার কিছু করার ছিল না। যদি আমেরিকার ওপর ইরান কোনোভাবে কোনো প্রকারে হামলা করে তাহলে মার্কিন সেনাবাহিনীর সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে। এমন জবাব দেওয়া হবে যা আগে দেখা যায়নি। আমেরিকা সহ পশ্চিমী দুনিয়াকে আগেই হুঁশিয়ারি দিয়েছিল ইরান। পশ্চিম এশিয়ায় থাকা আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের ঘাঁটিগুলিতে হামলার হুঁশিয়ারি দেয় তেহরান। পশ্চিম এশিয়ায় অন্তত 19টি এলাকায় মার্কিন সেনা মোতায়েন আছে। 11টি এলাকায় রয়েছে আমেরিকার সেনা ঘাঁটি। 40 থেকে 50 হাজার মার্কিন সেনা ছড়িয়ে আছে এই ঘাঁটিগুলিতে। ইরানের মধ্যে 6ষ্ঠ দফার পরমাণু বৈঠক আগেই ভেস্তে গিয়েছে আমেরিকার। ইসরায়েলের নেপথ্যে আমেরিকার সমর্থন নিয়ে রবিবারও সুর চড়িয়েছেন ইরানের বিদেশমন্ত্রী। তাহলে আরো ভয়ঙ্কর হতে চলেছে যুদ্ধের পরিস্থিতি। এক্ষেত্রে যেটা হতে পারে যে পশ্চিম এশিয়ায় অনেক জঙ্গি গোষ্ঠী রয়েছে, তারা যদি আমেরিকার কোনো সামরিক ঘাঁটির ওপরে আক্রমণ শানায়, সেক্ষেত্রে কিন্তু ইরানকে আমেরিকা টার্গেট করবে। ইরান ইসরায়েলের এই সংঘাতে ইতিমধ্যেই নিজেদের অবস্থান পরিষ্কার করেছে দুনিয়ার তাবড় শক্তিশালী দেশ। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের নিন্দায় মুখ খুলেছে চীন, রাশিয়া। আবার আত্মরক্ষায় ইরানের ইসরায়েলি হামলায় ভুল কিছু দেখছে না ব্রিটেন, ফ্রান্স, জার্মানির মতো পশ্চিমী শক্তিগুলি। অন্যদিকে তুরস্ক, সৌদি আরব থেকে পাকিস্তান, ইসলামিক দুনিয়াকে পাশে পেয়েছে ইরান। তাহলে কি যুদ্ধের কালো মেঘ আরও বিস্তৃত হতে চলেছে? ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আমেরিকার আপত্তি দীর্ঘদিনের। চলতি সংঘাত শুরুর পরেই ইসরায়েলের পাশে দাঁড়িয়ে সেই প্রসঙ্গ টেনে সুর চড়ান ট্রাম্প। জানান ইরানকে 60 দিন সময় দেওয়া হয়েছিল। 61তম দিনে হামলা হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এরপরেই রবিবারের পূর্ব নির্ধারিত পরমাণু বৈঠকে না করে দেয় ইরান, যার পাল্টা এবার সুর চড়িয়েছে ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানকে হুঁশিয়ারি দিয়েও সমাধানের রাস্তা খোলা রেখেছেন তিনি। তার দাবি, ইরান এবং ইসরায়েলের মধ্যে আমেরিকা সহজেই সংঘাতে ইতি টানতে পারে। ইঙ্গিত স্পষ্ট, পরমাণু প্রকল্পের কাজ থামাতে হবে তেহরানকে। আমেরিকার প্রস্তাব মেনে কি ইউরেনিয়াম পরিশুদ্ধ করার কাজ বন্ধ করে দেবে ইরান? ইরানকে 60 দিন সময় বেঁধে দেন ট্রাম্প। সমঝোতায় না পৌঁছলে চরম পরিণতির হুঁশিয়ারি দেন। ইরান এয়ার স্ট্রাইক করার পর সেই কথা মনে করিয়ে দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। মার্কিন সংবাদ মাধ্যমে ট্রাম্প জানান, হামলা আমি পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। আলোচনার জন্য ইরানকে আমি 60 দিনের চূড়ান্ত সময় দিয়েছিলাম। আজ 61তম দিন। এমনটা যে হওয়ার ছিল তা আগে থেকেই জানতো আমেরিকা। হুঁশিয়ারি, হুমকির কূটনীতিতে পিছিয়ে নেই ইসরায়েলও। আমেরিকার সঙ্গে আলোচনার মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নাকি জানিয়ে দিয়েছিলেন, হয় লড়াই, না হলে মৃত্যু। হুমকি হুঁশিয়ারিতে পিছিয়ে নেই ইরানও। গত কয়েকদিনে আলোচনার পথে না গিয়ে তারাও হুঁশিয়ারি হুমকির রাস্তাতেই হেঁটেছে। ইহুদিবাদী আগ্রাসন চললে প্রত্যাঘাত জারি থাকবে বলে জানিয়েছেন তিনি। আমেরিকা সহ পশ্চিমী দুনিয়াকে হুমকি দিয়েছে তেহরান। আর এই হুমকি হুঁশিয়ারির কূটনীতিতে আদৌ কি সমঝোতায় পৌঁছতে পারবে দুদেশ, নাকি যুদ্ধের অভিঘাত বেড়েই চলবে? ইরান ইসরায়েলের ধুন্ধুমার যুদ্ধের জেরে আতঙ্ক এবার অর্থনীতির আকাশেও। সেখানেও সংকটের সাইরেন। ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হতেই আবারও আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম। আর সেই প্রভাব সরাসরি পড়তে পারে আমাদের দেশে। ইরান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে তেল কেনে ভারত। যুদ্ধ শুরু হওয়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম 7% বেড়েছে। যুদ্ধ চললে মধ্যপ্রাচ্যে তেলের উৎপাদনও হ্রাস পাবে। ফলে তেলের দাম আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। তবে যুদ্ধের খাড়া ভারতের ওপর নেমেছে দুদিক থেকে। একদিকে যেমন তেলের দাম বাড়ছে, তেমনই কমছে টাকার দাম।
ডলারের নিরিখে টাকার দাম গত কয়েকদিন ধরে নিম্নমুখী, ফলে আন্তর্জাতিক বাজারে আমদানি খরচ বাড়ছে ভারতের, যার নিটফল উৎপাদন খরচ বেড়ে যাওয়া এবং মূল্য বৃদ্ধি। এই পরিস্থিতি চলতে থাকলে ভারতের অর্থনীতিতে ধাক্কা লাগবে বলেই আশঙ্কা। দুটি জিনিস হচ্ছে, এক হচ্ছে তেলের দাম বাড়ছে, একদিকে টাকার অবমূল্যায়ন হচ্ছে, এবং দুটি ক্ষেত্রেই আমরা দেখব যে এইটা টাকার অবমূল্যায়ন এবং বিশেষ করে তেলের দাম বাড়া দুটোই আমাদের পার ইউনিট কস্ট অফ প্রোডাকশন আমাদের দেশে কিন্তু বাড়িয়ে দেবে। তেলের দাম বৃদ্ধি বা উৎপাদন খরচ বৃদ্ধি মানে মূল্য বৃদ্ধি, যার ছ্যাঁকা লাগবে আমজনতার হাতে। যুদ্ধ চলতে থাকলে বিশ্বজুড়ে উৎপাদনও সংকুচিত হবার ভয় থেকেই যায়। সব মিলিয়ে সমস্যা সেই অর্থনীতিতেই। মূল্য বৃদ্ধি আমরা সহ্য করলেও যেটা হবে যে পার ইউনিট কস্ট অফ প্রোডাকশন যদি বেড়ে যায়, আমাদের যে উৎপাদন সেটা কিন্তু সংকুচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একদিকে মুদ্রাস্ফীতি বা মূল্যবৃদ্ধি, অন্যদিকে উৎপাদন সংকোচন, এবং সেখান থেকে একটা ভবিষ্যতে এই যুদ্ধ যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে কিন্তু আমরা একটা সংকটের সম্মুখীন হতে পারব। এর পাশাপাশি থেকে যাচ্ছে আরও কিছু সমস্যা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালী, লোহিত সাগরের রাস্তায় বাণিজ্য বন্ধ থাকতে পারে। তেমন চললে সেই প্রভাব পড়বে ভারতের বাণিজ্যে। You're not in a good position. You don't have the cards right now. With us, you start having cards. But right now, you don't. You're playing cards. You're playing cards. You're gambling with the lives of millions of people. You're gambling with World War III. আজ জ্যাঠামশাইয়ের কথা বলবো, গোটা বিশ্বের জ্যাঠামশাই, যিনি ভালোবাসেন সবাইকে শাসন করে ধমকে চমকে রাখতে। হ্যাঁ, কোন জ্যাঠামশাই বুঝতে পেরেছেন তো? তিনি মধ্যস্থতা করেন, তিনি ক্রেডিট নেন, তিনি বলতে ভালোবাসেন, তিনি সব কিছু সামলে দেন। এখনো বোঝেননি? আরে হাবে ভাবে তিনি বর্দা, পাড়ার বর্দা হয় না? তিনি কে? ঠিক ধরেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনো হোয়াইট হাউসে ডেকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকিকে ধমকেছেন, কখনো ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা থামানোর দাবি করেছেন। একেবারে গায়ে মানে না আপনি মোড়লের ঢঙে বিশ্বের 1 নম্বর শক্তিধর দেশের সর্বাধিনায়ক। যুদ্ধ থামিয়ে শান্তি ফেরানো, যুযুধান দুদেশের সীমান্তে উত্তেজনা কমানো, এসবই তাঁর লক্ষ্য, নাকি পিছনে অন্য কোনো অভিসন্ধি? সব কিছুর মধ্যে নাকটা গলান কেন ট্রাম্প মহাশয়? কারণ আছে, ওই যে যা বলবো সত্যি বলবো, কারণটাই তো বলবো। এমনি এমনি ভাল লাগে জ্যাঠামশাইগিরি করতে, পাড়ার বর্দা সেজে ঘুরতে? তিনি তো আর যে কোনো দেশের প্রেসিডেন্ট নন, আমেরিকার। তার হাতে এত সময় কোথায়? সবার কাজের মধ্যে তিনি নাক গলিয়ে গলিয়ে দেখেন কি হলো, তারপর সেটা নিয়ে তিনি একটা সমঝোতা করেন, মিটমাট করার চেষ্টা করেন। নিজের দেশের তো হাজারটা সমস্যা, তার বিরুদ্ধেই তো তার দেশে ক্ষোভ। আসলে এটা করতে হয়, নাকটা গলাতে হয়, কারণ বুঝতে হয় কোথায় ফাঁকটা আছে, তবেই না লাভ ফায়দা। বুঝতে পারলেন? ভারতের বন্ধু হিসেবে নিজেকে মেলে ধরে নরেন্দ্র মোদীর সঙ্গে গলা জড়িয়েছেন। আবার দেখুন, পাকিস্তানকে সমরাস্ত্র বিক্রি করেছেন, ফাইটার জেট। আমেরিকার চিরশত্রু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বসে প্রশংসা করেছেন। নেটোতে সামিল হওয়ার জন্য ইউক্রেনে রাশিয়া আক্রমণ করলেও জেলেন্সকিকে ধমকাতে পিছপা হননি। ডোনাল্ড ট্রাম্পের এইসব কার্যকলাপের নেপথ্যে আসলে ব্যবসায়িক স্বার্থ। বিশ্বের বৃহত্তম অর্থনীতি আমেরিকার ব্যবসায়িক স্বার্থ। এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে মধ্যস্থতার কথা একাধিকবার জানিয়েছে হোয়াইট হাউস, ডোনাল্ড ট্রাম্পও নিজে শান্তি প্রতিষ্ঠায় আমেরিকার দায়বদ্ধতার কথা বলেছেন। সামনে দায়বদ্ধতা, পিছনে আসলে ব্যবসা। আন্তর্জাতিক মহলের মতে এর পিছনে রয়েছে আমেরিকার বিরাট বড় স্বার্থ।
ইউক্রেনের খনিজ সম্পদে দীর্ঘদিন ধরে চোখ রয়েছে ট্রাম্পের। খনিজ সম্পদ নিয়ে ইউক্রেন আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি স্বাক্ষর করতে চান ট্রাম্প। এই জন্য জেলেনস্কির ওপর চাপও সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বিশেষজ্ঞরা বলেন কিভ আর ক্রেমলিন যুদ্ধে ইতি না পড়লে ইউক্রেনের খনিজ সম্পদ উত্তোলন করা সম্ভব হবে না আমেরিকার। তাই যুদ্ধ থামুক, শান্তি ফিরুক, আমরা দায়বদ্ধ, এইসব মুখে বলছেন ট্রাম্প। সম্প্রতি একাধিকবার ভারত আর পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির কৃতিত্ব জাহির করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন ভারত আর পাকিস্তান দুই দেশই পরমাণু শক্তিধর দেশ, তাদের মধ্যে উত্তেজনা বিশ্বের কাছে উদ্বেগের, সন্দেহ নেই। কিন্তু ট্রাম্পের ভারত পাক উত্তেজনা নিয়ে মাথা ব্যথার কারণ অন্য। মনে করুন গত 13ই মে মার্কিন প্রেসিডেন্ট সৌদি আরব সফরে যাওয়ার আগে সংঘর্ষে জড়ায় ভারত আর পাকিস্তান। ট্রাম্পের সফরে ওয়াশিংটন আর রিয়াধের মধ্যে $14,200 কোটি প্রতিরক্ষা চুক্তি হয়। আমেরিকায় সৌদি আরবের $60,000 কোটি লগ্নির ঘোষণাও হয় ট্রাম্পের সফরে। আন্তর্জাতিক মহলের মতে ট্রাম্পের ইসলাম বিরোধী ভাবমূর্তি ইসলামিক দেশগুলোর কাছে স্পষ্ট। ভারত পাকিস্তান সংঘর্ষ চলতে থাকলে ট্রাম্পের পক্ষে সৌদি আরবের বিশ্বাস অর্জন করা কঠিন হতো। তাই তড়িঘড়ি ইসলামাবাদ নয়াদিল্লির মধ্যে মধ্যস্থতা, দুপক্ষের সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করেন তিনি। বিশেষজ্ঞরা আরও বলছেন ভারত পাক সংঘর্ষ বিরতি করানোর দাবি করে পাকিস্তানের রক্ষাকর্তা হিসেবে নিজেকে মেলে ধরতে পেরে সৌদি আরব থেকে বিনিয়োগ আদায় করেছেন ট্রাম্প। ইসলামাবাদকে আমেরিকা দীর্ঘদিন ধরেই সমরাস্ত্র বিক্রি করে আসছে, ফলে পাকিস্তানের রক্ষাকর্তা নিজেকে দেখানো মার্কিন প্রেসিডেন্টের কাছে দরকার ছিল। আমেরিকা ভারতকে F-16, F-35 এর মতো যুদ্ধ বিমান বিক্রি করতে চায়। হ্যাঁ, শুনুন ভালো করে, যুদ্ধ বিমান ভারতকে বিক্রি করতে চায় আমেরিকা, F-16, F-35। কিন্তু বেশ কিছু রিপোর্টে দাবি আমেরিকার সংস্থার হাতে অত্যাধুনিক প্রযুক্তির সেই যুদ্ধ বিমানের কিল সুইচ থাকে, যে সুইচ যুদ্ধ বিমানের পারফরম্যান্স কমিয়ে দিতে পারে, যা ভারতের সার্বভৌমত্বের ক্ষেত্রে বড় হুমকি। ফলে আমেরিকার F-16, F-35 এর পরিবর্তে পুরনো সামরিক সহযোগী রাশিয়ার সুখয় 57 এর উপরেই ভরসা রাখতে চায় ভারত, যা 5th জেনারেশন সুখয়। আন্তর্জাতিক মহলের মতে যার জেরে ভারতকে বার্তা দিতে পাকিস্তানের রক্ষাকর্তা হওয়ার কথাই বলছে বা ভাবমূর্তি তুলে ধরছে আমেরিকা। ইরান ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের পাশে ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ইরানে হামলা করবে তা উনি আগে থেকেই জানতেন বলে তেহরানকে পরমাণু চুক্তি নিয়ে হুমকি দিয়ে দিয়েছেন, ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এখানেও মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ জড়িয়ে ইসরায়েলকে কোটি কোটি ডলারের সমরাস্ত্র বিক্রি করে আমেরিকা। গত মার্চে টেল আভিভকে $3 বিলিয়ন অস্ত্র এবং যুদ্ধ সামগ্রী বিক্রি করতে চুক্তি করেছে ওয়াশিংটন। কিন্তু পশ্চিমী দুনিয়ার সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকায় ইরানের ওপর একাধিক নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা। পাল্টা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য নিষেধাজ্ঞা জারি করেছে তেহরানও। ফলে ইরানের সঙ্গে আমেরিকার বাণিজ্যে কোনো স্বার্থই কার্যত জড়িয়ে নেই। তাই ইসরায়েলকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। যুদ্ধ চলবে যত, সমরাস্ত্র বিক্রি হবে তত। স্পষ্ট স্পষ্ট ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এত মধ্যস্থতায় মন দিয়েছেন, যেখানেই দেখছেন ব্যবসায়িক ফায়দা ঠিক সেখানেই ঢুকে পড়ছেন জ্যাঠামশাই সেজে, পাড়ার দাদা হয়ে। এটা আস্তে আস্তে হলেও গোটা দুনিয়ার কাছে স্পষ্ট। ট্রাম্প মহাশয়কে নিয়ে এত কথা বলছি, অথচ তার নিজের দেশে বিরাট ঘটা করে তার জন্মদিন পালিত হলো। হ্যাঁ, শনিবার ছিল ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন, ৭৯ বছর বয়স। গোটা দেশে কি সেলিব্রেশন, কি ধুম। কিন্তু একই সঙ্গে
ঠিক ওই জন্মদিনেই বিক্ষোভের আগুনও জ্বলল তার নিজের দেশে। দেখুন দুটো বিপরীত ছবি। যাকে বলে মাহেন্দ্র যোগ, একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন আর আমেরিকার সেনাবাহিনীর 250 বছর উদযাপন। ওয়াশিংটনে যখন জমজমাট সেনা প্যারেড দেখলেন ডোনাল্ড ট্রাম্প, তখন বিদ্রোহ বিক্ষোভের নতুন ছবি দেখল আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে গত কয়েকদিন ধরেই বিদ্রোহের আগুনে ধিক ধিক করে জ্বলছে আমেরিকা। লস অ্যাঞ্জেলস থেকে প্রতিবাদ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সান ফ্রান্সিসকো, আটলান্টা, ডালাস, অস্টিন সহ আমেরিকার বিভিন্ন প্রান্তে। শনিবার প্রেসিডেন্টের বিশেষ দিনে মার্কিন মুলুক সাক্ষী হল নো কিংস প্রোটেস্টের। মেক আমেরিকা গ্রেট এগেইন স্লোগান নিয়ে অভিবাসীদের দেশ ছাড়া করতে উঠে পড়ে লেগেছে ট্রাম্প প্রশাসন, তার বিরুদ্ধে প্রতিবাদ। শনিবার ট্রাম্প যখন উদযাপনে ব্যস্ত, তখন নো কিংস প্রোটেস্টের স্লোগান উঠল শিকাগো থেকে নিউ ইয়র্ক। আমেরিকার কোনায় কোনায় অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দ্বিতীয়বার আমেরিকার মসনদে বসা ট্রাম্পের অন্যতম বড় এজেন্ডা। এর বিরুদ্ধেই ক্ষোভ ছিলই। লস অ্যাঞ্জেলসে গত সপ্তাহে অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের অভিযান সেই ক্ষোভেই আগুন দেয়। রীতিমতো তুলকালাম বেড়ে যায় লস অ্যাঞ্জেলসে। পরিস্থিতি সামাল দিতে ন্যাশনাল গার্ড, এলিট ইউএস মেরিন বাহিনীকেও নামিয়ে দেন ট্রাম্প। নিজের দেশেই তুমুল সমালোচনার সম্মুখীন হন আমেরিকান প্রেসিডেন্ট। ট্রাম্পের বিরুদ্ধে পাল্টা সুর চড়ায় ক্যালিফোর্নিয়ার প্রশাসন। সেই তুলকালামের রেশ কাটতে না কাটতেই আবার প্রতিবাদ। তবে এত সবের পরে ট্রাম্প থাকলেন নিজের মেজাজেই। সেনার 250 বছর উদযাপনে চেনা মেজাজেই দেখা গেল আমেরিকান প্রেসিডেন্টকে। দেখুন, ট্রাম্প মহাশয় যতই সমরাস্ত্র, ফাইটার জেট বিক্রি করার চেষ্টা করুন না কেন, আমরা কিন্তু মেক ইন ইন্ডিয়ায় বিশ্বাস করি। আমরা আত্মনির্ভর ভারতের তত্ত্বে বিশ্বাস করি। তাই এবার আপনাদের দেখাবো, আগেও দেখিয়েছি, চলুন বরং ফিরে দেখি কিভাবে আমাদের যে রাফালগুলো কেনা হয়েছে সেখানে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির ক্ষেপণাস্ত্র অত্যাধুনিক উপায়ে জুড়ে আরো শক্তিশালী করছি আমরা আমাদের সমরাস্ত্রের ভান্ডারকে। চলুন দেখি। এবার ভারতীয় বায়ুসেনা, ভারতীয় নৌবাহিনীর রাফালে জুড়ছে বিধ্বংসী 3 দেশীয় ক্ষেপণাস্ত্র। কি সেই ক্ষেপণাস্ত্র দেখুন একবার। ফ্রান্সের রাফাল ভারতে তৈরির উদ্যোগের পর এবার তাতে জুড়তে চলেছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র। ফ্রান্সের যুদ্ধবিমান ভারতে তৈরি করতে ইতিমধ্যেই সেদেশের সংস্থা দাসো এভিয়েশনের সঙ্গে চুক্তি করেছে টাটা গোষ্ঠী। আর এবার ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌবাহিনীর হাতে থাকা রাফাল ও রাফাল এম জেটের ক্ষমতা দ্বিগুণ করতে উদ্যোগী হল মোদী সরকার। ভারতীয় বায়ুসেনার হাতে 36টি রাফাল যুদ্ধবিমান রয়েছে। ভারতীয় নৌবাহিনীর জন্য 60,000 কোটি টাকা ব্যয়ে 26টি রাফাল এম জেট কেনা হয়েছে। ভারতীয় বায়ুসেনা ও নৌবাহিনীর হাতে থাকা রাফাল ও রাফাল এম জেটে এবার জুড়ছে দেশে তৈরি ক্ষেপণাস্ত্র রুদ্রম 1, অস্ত্র MK1 এবং স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপন। ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার তৈরি এই 3 দেশীয় ক্ষেপণাস্ত্র শক্তিশালী ও শত্রুর বুকে নিখুঁত আক্রমণ হানতে পারে। রুদ্রম 1 মিসাইল শত্রুর রাডার এবং যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম। 250 কিলোমিটার দূর থেকে এই ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে পারে। কম খরচে তৈরি বিধ্বংসী মিসাইল অস্ত্র MK1 110 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানে এই ক্ষেপণাস্ত্র। স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপন শত্রুর বিমান ঘাঁটিতে আঘাত হানতে ডিজাইন করা হয়েছে। এই
প্রিসিশন গাইডেড মিসাইল 100 কিলোমিটার দূরের নির্দিষ্ট লক্ষ্যবস্তু চিহ্নিত করে আঘাত হানে। অর্থাৎ ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার ক্ষমতা এবার কয়েক গুণ হচ্ছে। অপারেশন সিঁদুরে হাঁটু কেঁপে গেছে পাকিস্তানের, আর এবার চীন ও ভারতকে সমঝে চলতে বাধ্য হবে। ট্রাম্প রয়েছেন ব্যবসার চিন্তায়, আর বন্ধু না শত্রু, এখন তো আবার বন্ধু ইলন মাস্ক, তিনি রয়েছেন সম্পূর্ণ অন্য চিন্তায়। তিনি চিন্তা করছেন কি করে জনসংখ্যা বাড়ানো যায়, কি করে প্রত্যেক মানুষ নিজের সন্তান সন্ততির সংখ্যা অনেক বাড়াতে পারেন। ব্যাপারটা বুঝতে পারছেন? মাস্কের নিজের কতগুলো সন্তান জানেন? আচ্ছা, এই নিয়ে চিন্তায় কেন মাস্ক? চলুন বেশি দূর নয়, অল্প কয়েকটা দিন পিছনে ফিরে যাই। আমি দেখিয়েছিলাম জনসংখ্যা না বাড়ায় অসহায় বোধ করছে আমাদের প্রতিবেশী চীন। আপনি বলবেন পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যার দেশটার নামই তো চীন, তাদের আবার জনসংখ্যা না বাড়ায় মানে? এটাই তো মনে আছে আপনাদের, মাঝখানে চীন এক সন্তান নীতিতে চলে গিয়েছিল, তাতেই জন্মহার নাকি এমন কমেছে চীন রীতিমতো শঙ্কিত। এরপর কি হবে? ইয়াং জেনারেশন যদি না তৈরি হয় তখন কি হবে? চীনের কথা বলবো, কিন্তু এই একই ভাবনা তো মাস্কের মনেও। ইলন মাস্ক এই ঝগড়া টগড়া থাকে, তার চাহিদা কি জানেন? একটা ভরা সংসার। জানেন ইলন মাস্কের নিজের সন্তান সন্ততির সংখ্যা কত? বলছি, খাদ্য, বস্ত্র, বাসস্থান নিয়ে যখন দুনিয়া জোড়া মানুষ অসহায়, তখন ইলন মাস্কের অসহায়তাটা কোথায় সেটাই বলবো। তার ভয়ে ক্রমেই নাকি শেষ হয়ে যাবে মানব সভ্যতা। বহু সন্তান নীতি দরকার মনে করেন মাস্ক। এক একজনের অনেক সন্তান। তার নিজের সংসার কত বড় জানেন? 3 জন আলাদা মায়ের থেকে 12 জন সন্তানের বাবা ইলন মাস্ক। প্রো নেটালিস্ট মুভমেন্টের অন্যতম বড় প্রচারক ইলন মাস্ক। অতি দক্ষিণপন্থী হিসেবে চিহ্নিত এই চিন্তাধারা। ইউজেনিক্স চিন্তাধারাতেও বিশ্বাস করেন প্রো নেটালিস্টরা। ইউজেনিক্স হলো এমন চিন্তা যার লক্ষ্য মানব জনসংখ্যার জিনগত গুণমান উন্নত করা। নাৎসি জার্মানির চিন্তাধারার সঙ্গে এই ইউজেনিক্স ভাবনার মিল রয়েছে। পুরুষতান্ত্রিক বলেও এই চিন্তা ভাবনা সমালোচিত। এই ভাবনার কতটা বৈজ্ঞানিক তা নিয়ে প্রশ্ন আছে। যদি সহজ করে বলি তাহলে কৃতি পিতা মাতার সন্তান তাদের মতোই সমান কৃতি হবে। ইলন মাস্কের মতো প্রো নেটালিস্টদের অনেকেই মনে করেন নিজেদের তথাকথিত জিন দুনিয়ায় ছড়িয়ে দিয়ে তারা উন্নত মানুষ তৈরি করবেন, তৈরি হবে উন্নত পৃথিবী। বুঝুন কাণ্ড। মানে ধরুন ইলন মাস্ক ধনকুবের, তার গুণ। ট্রাম্প তিনি ওয়ার্ল্ড লিডার, ট্রাম্প আরো অনেক ছোট ছোট ট্রাম্প তৈরি করবেন, মাস্ক আরো অনেক ছোট ছোট মাস্কের জন্ম দেবেন, তবেই পৃথিবী উন্নত হবে। কি অদ্ভুত ভাবনা বলুন। সত্যি কি সন্তান সবসময় মা বাবার ছায়া হয়? একই রকম কৃতি হয়? বাস্তবে সম্ভব? আমাদের দেশেও তো অনেক নেতার মুখেই মাঝে মধ্যে আমরা এমন কথা শুনি। ভাবছেন কোথায়? শোনেননি? হিন্দু পরিবারের 3 বা বেশি সন্তানের জন্ম দেওয়ার কথা বলতে শুনেছি তো আমাদের দেশের গেরুয়া শিবিরের বেশ কয়েকজন কট্টরপন্থী নেতাদের মুখে। ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অংশ হওয়ার পর অনেকেই ভয় পেয়েছিলেন নিজের এই আজগুবি বহু সন্তানের চিন্তা ভাবনা না সরকারি নীতি হিসেবে ঘোষণা করে ফেলেন স্পেস এক্সের কর্ণধার। ওই যে বললাম জনসংখ্যা কমে যাওয়ার ভয়। কি অবাক করা অসহায়তা। কত লোকের কত চিন্তা ভাবুন। মাস্ক ভাবছেন আরে জনসংখ্যা যে কোনো দিন ফুরিয়ে যাবে, যত পারো সন্তান তৈরি করো। আর চীন মানে শি জিনপিং তিনি তো হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন। দেশটা জনসংখ্যায় একেবারে তলানিতে গিয়ে ঠেকতে পারে এই আশঙ্কা করছেন। তিনিও চাইছেন সন্তানের সংখ্যা বাড়ুক। কারণ কি জানেন?
এমনি পৃথিবীর সব থেকে বেশি জনবহুল দেশটার নাম চীন। সেখানে সন্তান জন্মের হার খুব খারাপ এখন। এদেশে কি চলছে দেখুন একবার। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তকমা পাওয়া চীন ভয় পাচ্ছে জনশূন্য হওয়ার। এ অনেকটা বিশ্বের সবচেয়ে বড় লোক মানুষটি যদি ভিখিরি হওয়ার ভয় পান সেরকম। এক সন্তান নীতির কারণে চীনের জন্মহার যেমন কমেছে, তেমনি দেশ জুড়ে বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা। গোটা দেশটাই বুড়ো হয়ে যাচ্ছে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে আর 15 বছরে চীনের প্রায় 28% জনগণ হবেন সিনিয়র সিটিজেন, যারা কাজ করার মতো শারীরিকভাবে সক্ষম থাকবেন না। একসময় কড়া হাতে পরিবার পরিকল্পনা করা চীনে তাই এখন উলটপুরাণ। জন্মহার বৃদ্ধির দিকে বিশেষ নজর দিচ্ছে চীন। মহিলাদের মা হওয়ায় উৎসাহ দিতে বিশেষ উদ্যোগ বেজিংয়ের। হাসপাতালে যন্ত্রণাহীন প্রসব ব্যবস্থার টার্গেট নিয়েছে চীন। কি কেমন করে সম্ভব? প্রসব হবে, মা প্রসব যন্ত্রণা ভোগ করবেন না? চীন কি এমন বের করলো? আগামী 2 বছরে দেশের সব হাসপাতালে এপিডিউরাল অ্যানাস্থেশিয়ার ব্যবস্থা হবে। 500-র বেশি বেডের সব হাসপাতালে এই বছরের মধ্যেই ব্যবস্থা করা হবে। 100-র বেশি বেডের হাসপাতালের জন্য 2027 সালে ডেডলাইন দেওয়া হয়েছে। চীনের ন্যাশনাল হেলথ কমিশন নতুন নির্দেশিকা ফের একবার জারি করে বুঝিয়ে দিচ্ছে দেশের বুড়িয়ে যাওয়া নিয়ে কতটা চিন্তায় চীন। এর মধ্যেই জনসংখ্যা নিয়ে নতুন রিপোর্ট পেশ করেছে রাষ্ট্রসংঘ। সেই রিপোর্ট কি বলছে জানেন? 2025 সালের শেষে ভারতের জনসংখ্যা 146 কোটিতে পৌঁছবে, মানে প্রায় 150 কোটি। তবে এই রিপোর্ট বলছে ভারতেও কমছে জন্মহার। জন্মহার কমলেও ভারতে অল্প বয়সীদের সংখ্যার অনুপাত নিয়ে এখনই চিন্তার কারণ নেই বলছে রিপোর্ট। চিন্তায় চীন। চিন্তা মানে সহায়তা। তবে যদি বুড়ো বয়সের লোক থাকে অসহায়তা তো হবেই। বিজেপি উঠে পড়ে লেগেছে কিভাবে 26-এ খুব জোর দিয়ে যুদ্ধে নামা যায়। ভোট যুদ্ধে এখন যুদ্ধই চতুর্দিকে চলছে। কোথাও ড্রোন, কোথাও ফাইটার জেট, কোথাও ভোটের অস্ত্র, শংসাপত্র মানে সার্টিফিকেট। হ্যাঁ, সার্টিফিকেটই এখন বিজেপির হাতিয়ার। ওবিসি সার্টিফিকেট। 26-এর আগে রাজ্যের শাসক তৃণমূলকে প্যাঁচে ফেলতে পদ্মের অস্ত্র ওবিসি সংরক্ষণে মুসলিমদের সুবিধা দেওয়ার অভিযোগ। 2010 সালের পর জারি করা অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি শংসাপত্র সম্প্রতি বাতিল ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। পদ্ধতি মেনে ওবিসি শংসাপত্র দেওয়া হয়নি অভিযোগ তুলে দায়ের হওয়া মামলায় হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার। দেশের সর্বোচ্চ আদালতে আপাতত এই মামলা বিচারাধীন। ওবিসি সংরক্ষণ নিয়ে বিতর্ক এবং আইনি লড়াইয়ের কারণে থমকে গেছে কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তিও। 26-এর আগে এই ইস্যুকে হাতিয়ার করেই রাজ্যের শাসককে প্যাঁচে ফেলতে তেড়ে ফুড়ে ময়দানে বিজেপি। 2010 সালের আগে পশ্চিমবঙ্গের ওবিসি সংরক্ষণ ছিল 7%। 2012 সালে পশ্চিমবঙ্গের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইন বদলে ওবিসি এ সংক্রান্ত 10% এবং ওবিসি বি দুটি ক্যাটেগরাইজেশন করে তাতে 7% সংরক্ষণ দেওয়া হয়। বিতর্কের মধ্যেই গত মঙ্গলবার বিধানসভায় ওবিসি সংরক্ষণে রাজ্যের সমীক্ষা নিয়ে ব্যাখ্যা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন? ওবিসি তালিকার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। আর্থিক অনগ্রসরতার ভিত্তিতে সার্ভে হচ্ছে। যদিও এই ইস্যুতে সংখ্যালঘু তোষণের তৃণমূলের বিরুদ্ধে পুরনো অভিযোগে চুট চড়াচ্ছে বিজেপি। 26-এর আগে ওবিসি সংরক্ষণ ইস্যুতে বুথে বুথে প্রচার চালাবে বিজেপি। সামগ্রিকভাবে এই ওবিসি সংরক্ষণ আসলে ঘুরপথে মুসলিম সংরক্ষণের নামান্তর মাত্র। মানে বিধানসভায় যে ঝড় তুলতে চেয়েছে সেই ঝড়কে বুথ পর্যন্ত টেনে নিয়ে যেতে চায় বিজেপি। পরিকল্পনা অনেক বড়, কিন্তু বুথ অবধি নিয়ে যেতে গেলে মজবুত বুথ দরকার। সেটাই তো এখনো নেই বিজেপির হাতে। বিজেপি তো সেখানেও ক্যাম্পেইন করছে। গতকালই দেখিয়েছি আমার বুথ
সবচেয়ে মজবুত নাম দিয়ে ক্যাম্পেইন শুরু হয়েছে মজবুত করার জন্য। 26-এর আগে যতটুকু সময় আছে সম্ভব তো। ফের আকাশপথে বিপর্যয়। আহমেদাবাদের বিমান দুর্ঘটনার রেশ কাটার আগে এবার কেদারনাথে কপ্টার দুর্ঘটনা। জানা গিয়েছে রবিবার ভোরে কেদারনাথ থেকে গুপ্তকাশী যাচ্ছিল একটি হেলিকপ্টার। পাইলটের পাশাপাশি কপ্টারে এক শিশু সহ 6 জন যাত্রী ছিলেন। হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে গৌরীকুণ্ড ও ত্রিযোগী নারায়ণের মাঝে ভেঙে পড়ে কপ্টারটি। দুর্ঘটনায় কপ্টারে থাকা প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর আপাতত বন্ধ কেদারনাথের কপ্টার পরিষেবা। केदारनाथ में हेलीकॉप्टर के क्रैश होने के बाद हेलीकॉप्टर की सेवा को केदारनाथ वैली में तत्काल प्रभाव से बंद कर दिया गया है। अब केदारनाथ से गौरीकुंड, फाटा और दूसरे स्थानों से जो हेलीकॉप्टर की सेवाएं चल रही थी केदारनाथ धाम के लिए, उसको तत्काल प्रभाव से रोक दिया गया है। दुर्घटनाয় তদন্তের নির্দেশ দিয়েছেন उत्तराखंड मुख्यमंत्री पुष्कर सिंह धामी। इनको गंभीरता से लेते हुए हमने तत्काल एक आपातकालीन बैठक बुलाई है और उस बैठक में निर्देश दिए हैं कि एक सख्त SOP बनाई जाए जिसमें किसी भी कीमत पर जो हमारे DGCA के रूल हैं, मानक हैं, उनके मानकों के साथ किसी भी प्रकार का कोई भी ढिलाई न बरती जाए। চলতি বছর 2রা মে দর্শনার্থীদের জন্য খুলেছে কেদারনাথের দ্বার। তারপর থেকে এই নিয়ে পঞ্চম দুর্ঘটনা, 13 জনের মৃত্যু। বারবার দুর্ঘটনার জেরে প্রশ্নের মুখে কেদারনাথ ধামের কপ্টার পরিষেবা, প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষাও। ফের বিপর্যয়, ফের মৃত্যু। এবার মহারাষ্ট্রের পুনেতে ইন্দ্রায়ণী নদীর ওপর ভেঙে পড়ল ব্রিজ। জানা গিয়েছে কুন্দমালা গ্রামের কাছে ইন্দ্রায়ণী নদীর ওপর লোহার এই পুরনো ব্রিজটি পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা। ছুটির দিন হওয়ায় ভিড়ও বেশি ছিল। রবিবার বিকেলে হঠাৎ করে ভেঙে পড়ে ব্রিজের একাংশ। খরস্রোতা নদীতে তলিয়ে যান বেশ কয়েকজন। তড়িঘড়ি উদ্ধার কাজে নামে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী। 4 बजे के दरमियान पर्यटक यहाँ पे लगभग 4 पर्यटक घूमने आए थे। उसमें से 100-125 पर्यटक एक ही जगह पे ब्रिज पे खड़े थे। तो ब्रिज अचानक से कोलैप्स होके उसमें लगभग 20-25 लोग बह के गए। उसमें से कुछ लोग हमारे स्थानीय कार्यकर्ता ने बाहर निकाले। পুনের দুর্ঘটনা নিয়ে বাংলায় শুরু হয়ে গিয়েছে চর্চা। দেশের একের পর এক বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তৃণমূল নেত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুঃখ প্রকাশ করে পোস্ট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। পুনের ব্রিজ বিপর্যয় নিয়ে বিজেপি বলছে এক্ষেত্রে রাজনীতি কাম্য নয়। পাল্টা প্রস্তাব ব্রিজ বিপর্যয় নিয়ে গেরুয়া শিবিরের ভূমিকার কথা মনে করাচ্ছে জোড়াফুল শিবির। দুর্ঘটনা নিশ্চয়ই দুর্ঘটনা, কিন্তু মনে রাখতে হবে দুর্ঘটনা নিয়ে রাজনীতি করার অভ্যাস সেটা কিন্তু বিজেপির আছে। যখন কলকাতায় পুস্তা উড়ালপুল ভেঙে পড়েছিল তখন প্রধানমন্ত্রী এসে বলেছিলেন অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড। তাহলে মহারাষ্ট্রের ক্ষেত্রেও প্রধানমন্ত্রী ওখানে গিয়ে বলুন ব্রিজ ভেঙে পড়া বা গুজরাটের দুর্ঘটনা, তাহলে অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড। এরকম বহু ব্রিজ আছে যেগুলো ব্রিটিশের তৈরি করা কিংবা দেশ স্বাধীন হওয়ার কিছুদিন পরে তৈরি হয়েছে। কোনো কারণে সেখানে বিপর্যয় হয়েছে, অত্যন্ত দুঃখের বিষয়। এটা নিয়ে আমার মনে হয় রাজনীতি করাটা একটা রাজনৈতিক রুচি বিকৃতি ছাড়া। সব মিলিয়ে পুনের ব্রিজ বিপর্যয় নিয়েও বঙ্গ রাজনীতিতে তাল ঠোকাঠুকি। ব্ল্যাক বক্স তো পাওয়া গিয়েছে, কিন্তু আসল তথ্যটা কবে পাওয়া যাবে? তদন্তের সময়কাল 3 মাস। 3 মাসের মধ্যে মানুষের স্মৃতিতে আরো অনেক নতুন ঘটনা, ছবি ভিড় করবে। হয়তো ভুলেও যাবে অনেকে অনেক কিছু। সত্যিটা কবে সামনে আসবে
সত্যি ইঞ্জিনের ত্রুটি ছিল, রক্ষণাবেক্ষণে সমস্যা ছিল, পাইলটের ভুল ছিল, পাখির ডানার সঙ্গে ধাক্কা ছিল, নাকি ষড়যন্ত্র ছিল? উত্তর কি মিলল? দেখতে দেখতে 4 দিন পার। আহমেদাবাদের মেঘানীনগরে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার ক্ষত এখনও গভীর। দুর্ঘটনায় এ পর্যন্ত 275 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। উদ্ধার কাজ চালাচ্ছে রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ধ্বংসস্তূপের নিচে আর কোনো দেহ থাকার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। নতুন করে মৃতদেহ আটকে থাকার সম্ভাবনা কম, তার কারণ উদ্ধারকারী দল এনডিআরএফের সদস্যরা জানাচ্ছেন যে বিমানটি ভেঙে পড়েছে তার ধ্বংসাবশেষ প্রায় সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে, তাই নিচে কেউ চাপা পড়ে থাকা বা ওই অঞ্চলে কারোর আটকে থাকার সম্ভাবনা অত্যন্ত কম। বিমান দুর্ঘটনায় ঝলসে যাওয়া যাত্রীদের দেহ শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আহমেদাবাদ সিভিল হাসপাতালের বিশেষজ্ঞের দল ডিএনএ নমুনা পরীক্ষার কাজ করছেন। মৃতদেহের ডিএনএ পরীক্ষার জন্য পরিজনদের কাছ থেকে নেওয়া নমুনার 72 ঘন্টাও কিন্তু চলে গিয়েছে, আর ইতিমধ্যেই বেশ কয়েকজনের নমুনা মিলে গিয়েছে, অর্থাৎ যারা বিমান যাত্রী ছিলেন তাদের অনেকেরই পরিচয় মিলেছে। পরিজনদের হাতে তাদের প্রিয়জনের দেহাবশেষ দেওয়ার দায়িত্ব শুরু করে দিয়েছে আহমেদাবাদের সিভিল হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে খবর, এখনও পর্যন্ত অনেকের হাতেই তাদের পরিজনের মৃতদেহের দেহাবশেষ তুলে দেওয়া গিয়েছে এবং সময় যত এগোবে আরও অনেকেরই ডিএনএ পরীক্ষার ফল মিলবে। এখনো পর্যন্ত 30টিরও বেশি দেহের ডিএনএ নমুনা মিলে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। কী কারণে ভেঙে পড়ল লন্ডনগামী AI-171 বিমান তা এখনও রহস্যে মোড়া। ইতিমধ্যেই হাতে এসেছে বিমানের ব্ল্যাক বক্স, তার তথ্য বিশ্লেষণ করে দেখছেন তদন্তকারীরা। থ্রাস্ট নট অ্যাচিভড, ফলিং, মেডে মেডে মেডে। সুমিত সাভারওয়াল বোয়িং 7878 বিমানের পাইলট শেষ মুহূর্তে এই বার্তা দিয়েছিলেন। ব্ল্যাক বক্স মিলেছে, ব্ল্যাক বক্সের এমন অনেক অডিও মিলবে, এমন ভয়েস রেকর্ড মিলবে, এমনটাই মনে করা হচ্ছে, এমনটাই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। তদন্ত শুরু হয়েছে, ব্ল্যাক বক্স খতিয়ে দেখা হচ্ছে, সিভিআর এবং এফডিআর খতিয়ে দেখার পর আরও তথ্য সামনে আসবে। বিমান দুর্ঘটনার পিছনে তুরস্কের সংস্থার হাত আছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন যোগগুরু রামদেব, কারণ কদিন আগে পর্যন্ত দেশের 9টি শহরে বিমান রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল তুরস্কের সংস্থা। পাহেলগাঁও হামলা এবং তারপর অপারেশন সিঁদুর এবং ভারত পাকিস্তান যুদ্ধের আবহে যখন পাকিস্তান তুর্কির কাছ থেকে সহযোগিতা নিয়েছে, তারপরেই সদ্য ভারত এই সংস্থাকে সরিয়ে দিয়েছে রক্ষণাবেক্ষণের দায়িত্ব থেকে। আর এই সব কারণেই এই সংস্থা পেছনে জড়িয়ে থাকা বা ষড়যন্ত্রের অভিযোগ কার্যত ধোপে টিকছে না। এই নিয়ে চর্চার মধ্যেই রবিবার কলকাতা লন্ডন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। নির্দিষ্ট সময়ের প্রায় 3.5 ঘন্টা পরে বিমানটি কলকাতা বিমানবন্দর ছাড়ে। আসলে সময় দেশ কাল এমন হয়েছে যে দুনিয়ার তাবর নেতারা নজর কাটছেন, রোজ কিছু না কিছু করছেন, বলছেন। তা বলে রাজ্য রাজনীতিতে কিছুই হচ্ছে না ভাববেন না, এখানেও বেশ ঘটনাবহুল অবস্থা। মাঝরাতে বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর পেয়ে রাতেই দলীয় কার্যালয়ে ছুটে আসেন বিজেপি নেতাকর্মীরা। ঘটনার প্রতিবাদে শনিবার রাতেই দলীয় কার্যালয়ের ভেতরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। আমাদের এই মন্দির সহ পার্টি অফিস ঢুকে ওরা রাত্রিবেলায় কোনো ইনফরমেশন না দিয়ে কাউকেই জানায়নি, মাঝ রাতের দলবল নিয়ে পুলিশের বাহিনী এসে এই আমাদের এখানে সামনের গেটের তালা ভেঙে দেয়। তালা ভেঙে ভিতরে ঢুকে ভিতরের গেটটাও ভাঙার চেষ্টা করে। এই যে অন্যায় কাজগুলো দলদাস পুলিশ করছে, এটা কিন্তু ঠিক করছে না। রবিবার সকালে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। পুলিশ বাধা দিলে উত্তেজনা তৈরি হয়। ঘটনা নিয়ে সুর চড়ান বিজেপি রাজ্য নেতৃত্ব। এক্স হ্যান্ডেলে পুলিশের তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলনেতা। তার বক্তব্য, যে পুলিশ অনুব্রত মণ্ডল কিংবা মুর্শিদাবাদ মহেশতলা কাণ্ডে প্রকৃত অপরাধীদের ধরতে পারে না, সেই পুলিশই বিরোধী দলের কর্মীদের ওপর কাপুরুষের মতো হামলা চালাচ্ছে।
বিজেপির পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ নিয়ে পুলিশের তরফে কিছু জানানো হয়নি। তবে বিজেপি নেতৃত্বের ধারণা শুক্রবার রাতে খাতড়ায় আক্রান্ত হন রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্ডি। সেই ঘটনায় যুক্তদের খোঁজেই পুলিশ বিজেপির এই দলীয় কার্যালয়ে হানা দিয়ে থাকতে পারে। কোথায় মন্ত্রীর হাজবেন্ড মার খেয়েছে এবং স্পষ্ট ভিডিওগ্রাফিক প্রমাণ আছে যে পুলিশের হাতে মার খেয়েছে। রাত্রিবেলা 12টার সময় পার্টি অফিসের তালা ভেঙে পার্টি অফিসের মধ্যে ঢোকা হয়েছে। আমরা এই পুলিশকে ছাড়বো না। পুলিশ এখনো সময় আছে ক্ষমা চেয়ে নিক বিজেপির কাছ থেকে, সংযত হোক এবং আমাদের কর্মী যাদেরকে পুলিশ মিথ্যে মামলা দিয়ে তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে তাদেরকে এই মামলা থেকে মুক্ত করুক, নাহলে আগামী দিনে গিয়ে ওই থানা ঘেরাও করে অচল করে দেবো আমরা। পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে কি প্রতিক্রিয়া মন্ত্রী জ্যোৎস্না মান্ডির? পুলিশ পুলিশের মতো কাজ করছে, আইন আইনের পথে চলবে। পুলিশ যখন কোনো অপরাধীকে ধরতে যাবে কি ঢাকঢোল পিটিয়ে যাবে? যদি সৎসাহস থাকে তো পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুক। আর সুকান্ত মজুমদার বলছেন যে পুলিশকে কান ধরে উদ্বোস করাবো। কদিন আগে দেখলাম যে পুলিশের দিকে জুতো ছুঁড়ে চটি ছুঁড়ে মারছে। তো এটা ওদের কালচার, এদের নিয়ে কিছু বলার নেই। পুলিশকে সহযোগিতা করুক, পুলিশ পুলিশের মতো কাজ করবে। মন্ত্রীর স্বামীকে মারধরের অভিযোগে শনিবারই 6 বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। তার উপর বিজেপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ। সব মিলিয়ে কাঁপছে জেলার রাজনীতি। চাঞ্চল্যকর ছবি। দোকানের ভেতরে ঢুকে অস্ত্র নিয়ে দাপাদাপি করছে এক তৃণমূল নেতা। ওই তৃণমূল নেতার সঙ্গে রয়েছেন আরও কয়েকজন। ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হতেই শোরগোল মালদায়। তোলা না পেয়ে তৃণমূল নেতার তাণ্ডব বলে অভিযোগ স্থানীয়দের। এখানেই শেষ নয়, স্থানীয় বাসিন্দারা তৃণমূল নেতার তোলাবাজির প্রতিবাদ করায় তাদের বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। বাড়ির মহিলাদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ জানানো হয়। তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। পুলিশ সবসময় ঢুকিয়ে দিয়ে ভাঙচুর করাচ্ছে আর আমার বাবাদেরকে অশান্তি করাচ্ছে, মানে কি বাড়িতে থাকতে দিচ্ছে না। আমরা টিএমসি করছি তো ওরা কংগ্রেস করছে, তো ওটার জন্য এরকম ই করছে। প্রকাশ্য দিবালোকে অস্ত্র নিয়ে দাপাদাপির ছবি আবার সামনে এলো। মালদার কালিয়াচকের ঘটনা ঘিরে রীতিমতো শোরগোল শুরু হয়েছে। কালিয়াচক 1 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের অনুগামীরা এই কাজ করেছেন বলে অভিযোগ। সূত্রের খবর, দিন কয়েক ধরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল কালিয়াচক থানা এলাকার দক্ষিণ লক্ষ্মীপুরে। ওই এলাকা দখলের চেষ্টার অভিযোগ ওঠে কালিয়াচক 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শরিউল শেখের বিরুদ্ধে। অভিযোগ, স্থানীয় দোকানদারদের কাছ থেকে শরিউল অনুগামীরা 5 লক্ষ টাকা দাবি করে। সেই তোলা না পেয়ে শরিউলের দলবল এলাকায় হামলা চালায়। আরও অভিযোগ, পুলিশকে সঙ্গে নিয়ে স্থানীয়দের বাড়িতে হামলা চালানো হয়। আজকে আমরা দেখলাম কালিয়াচকে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে তাদের বিভিন্ন ইললিগাল ব্যবসা, পঞ্চায়েতের টাকা চুরি সব নিয়ে গন্ডগোল। আর সেই গন্ডগোলে হাতে অস্ত্র নিয়ে ওপেনলি সেখানে মারামারি হচ্ছে। পুলিশ অদ্ভুতভাবে নিশ্চুপ। গ্রাম্য বিবাদ যারা করছেন, যে গোষ্ঠী করুন, সে তৃণমূল হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, যেই বিবাদ করে মানুষের বাড়িতে যারা ভাঙচুর করছেন, মানুষের বাড়িতে যারা লুটপাট করছেন, তাদেরকে কিন্তু ছাড়া হবে না। আর পুলিশ যদি এইসব কাজ করে, পুলিশকেও বলা হবে, এসপি সাহেবকে এখনই বলা হচ্ছে যে এটা কিন্তু কড়া ব্যবস্থা নিতে হবে। এদিকে ভাইরাল ভিডিও ঘিরে তীব্র রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। মালদা মুর্শিদাবাদকে তৃণমূল টার্গেট করছে বলে দাবি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। বিজেপিকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল নেতা সুদীপ রাহা। মালদাকে তো এবং মুর্শিদাবাদকে, এই দুটো জায়গাকে বিশেষভাবে টার্গেট করা হয়েছে। তার সাথে দক্ষিণ 24 পরগনা, এই দুটো 3টে জায়গা আগামী দিনে এই বিচ্ছিন্নতাবাদীদের, বিশেষ করে যারা উগ্র ইসলামিক মানসিকতার, মৌলবাদী মানসিকতার লোক, তাদের টার্গেটের জায়গা। এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ মদত আছে ভারত বিরোধী কাজে। অস্ত্র নিয়ে মিছিল করা, অস্ত্রের ঝনঝনানির কালচার বিজেপির কালচার। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। পুলিশের কাছে নির্দিষ্টভাবে অভিযোগ জমা পড়েছে। এই ভিডিওর যদি সত্যতা থাকে, এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে নিশ্চিতভাবে প্রশাসন তো প্রশাসনের মতো ব্যবস্থা নেবেই, সেক্ষেত্রে দলও ব্যবস্থা নেবে, এ কথা আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি। পুলিশের সামনে স্থানীয়দের বাড়ি ভাঙচুরের অভিযোগ। পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছেন দক্ষিণ লক্ষ্মীপুরের বাসিন্দারা। অস্ত্র হাতে তৃণমূল নেতার ভিডিও ভাইরাল হওয়ার পরেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ।
অভিযোগ উঠেছে এলাকার বাসিন্দারা তোলা দিতে অস্বীকার করায় এই ধরনের অস্ত্র নিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, যে ছবি রীতিমতো সামাজিক মাধ্যমে ভাইরাল। আর এই ঘটনার পর এখনো পর্যন্ত অভিযুক্তদের কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ প্রশাসন। আর প্রশাসনের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। খুব গুরুত্বপূর্ণ কিছু খবর এখন আপনার জন্য এক ঝলকে। মহারাষ্ট্রের পুনেতে সেতু বিপর্যয়, খরস্রোতা ইন্দ্রায়ণী নদীর ওপর ভাঙল সেতু। 25 থেকে 30 জন পর্যটকের ডুবে যাওয়ার আশঙ্কা, 6 জনের মৃত্যুর শোক প্রকাশ করে পোস্ট মমতা অভিষেকের। বিমান বিভীষিকার পর এবার চপার দুর্ঘটনা, কেদারনাথে ভেঙে পড়ল হেলিকপ্টার। হেলিকপ্টারে সওয়ার এক শিশু সহ 7 জনের মৃত্যু। খারাপ আবহাওয়ার জেরেই দুর্ঘটনা বলে অনুমান। বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা, আমেরিকা, ব্রিটেন সহ ফ্রান্সকেও হুমকি ইরানের। ইসরায়েলকে সাহায্য করলে তাদের সামরিক ঘাঁটিতে হামলা, তেহরানকে জ্বালিয়ে দেব পাল্টা বলল ইসরায়েল। শিখ সম্প্রদায়কে অপমানের অভিযোগ, সুকান্ত মজুমদারের বিরুদ্ধে কালীঘাট থানায় অভিযোগ দায়ের শিখ সম্প্রদায়ের। ক্ষমা না চাইলে আন্দোলনের হুঁশিয়ারি। ধমক টমক খেয়ে নিজের জেলায় ফিরেছেন বীরভূমের বাঘ, কোটানকোট বাঘ অনুব্রত মণ্ডল। আর অনুব্রত মণ্ডলকে লাস্ট ওয়ার্নিং দেওয়ার পর কাজল শেখের মনে নিশ্চয়ই বেশ খুশির রেশ। তা এই দুই বিপরীত ইমোশনের মাঝে কেমন কাটলো বীরভূমে দুই নেতার আজকের দিনটা? নতুন করে কোনো যুদ্ধ হলো নাকি সংঘর্ষ বিরতি জারি এখনো? দ্বন্দ্ব মেটাতে শনিবারই কেষ্ট কাজলকে কলকাতায় ডেকে বৈঠক করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কোর কমিটির প্রত্যেককে একসঙ্গেই কাজ করার নির্দেশ দিয়েছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। বৈঠক শেষে অনুব্রত মণ্ডলকে দলের তরফে লাস্ট ওয়ার্নিং দেওয়ার কথা জানিয়েছেন আরেক শীর্ষ নেতা ফেরহাদ হাকিম। কিন্তু তৃণমূলের বিজেপি বিপত্তি যে এখনই কাটছে না 24 ঘন্টার মধ্যেই তা স্পষ্ট হয়ে গেল। কারণ শনিবার কলকাতার বৈঠক শেষে বীরভূম জেলা কমিটির বৈঠক ডাকলেন অনুব্রত মণ্ডল। জেলা সভাপতি থাকাকালীন অফিসিয়াল নিউজ বীরভূম টিএমসি নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেন অনুব্রত। শনিবার দুপুর 3:41 এই গ্রুপে একটি পোস্ট করেন কেষ্ট অনুগামী বলে পরিচিত তৃণমূল কর্মী সুদীপ দাস। সেই পোস্টে জানানো হয় আগামী 25শে জুন দুপুরে বোলপুর পার্টি অফিসে জেলা কমিটির বৈঠক ডাকা হয়েছে। অনুব্রতর নাম করে এই হোয়াটসঅ্যাপ পোস্টটি করা হয়। রবিবার এই খবর প্রকাশ্যে আসতেই বীরভূম জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। কারণ অনুব্রত আর জেলা সভাপতি পদে নেই, আদতে জেলা সভাপতি পদটিও আর নেই। রদবদলের পর কোর কমিটিকেই জেলার দল পরিচালনার দায়িত্ব দিয়েছে তৃণমূল। তার মাথায় রয়েছেন বীরভূম তৃণমূলের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তৃণমূলের রদবদলের পর যে জেলা কমিটির কার্যত কোনো অস্তিত্ব নেই, সেই কমিটির বৈঠক কিভাবে ডাকলেন অনুব্রত? দলের লাস্ট ওয়ার্নিং কি কানে তুলছেন না কেষ্ট? সূত্রের খবর, অনুব্রতর এই বৈঠক ডাকা নিয়ে ক্ষুব্ধ কোর কমিটির অন্য সদস্যরা। বিষয়টি অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, ফেরহাদ হাকিমদের জানাতে চলেছে বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব। মাছের প্রজনন কাল, সেজন্যই 15 এপ্রিল থেকে 14 জুন সমুদ্রে ছিল ব্যান পিরিয়ড। সরকারি নির্দেশিকা মতোই সেই নিষেধাজ্ঞা উঠছে শনিবার। তারপরেই ইলিশ ধরতে সমুদ্রে রওনা দিল প্রায় 2000 ট্রলার। রবিবার সকাল থেকেই দীঘা, পেটুয়াঘাট, শঙ্করপুর, সওলা সহ একাধিক মৎস্য বন্দরে ছিল সাজো সাজো রব। এখন আমরা ধরো জল ভরেছি, তেল ভরেছি, বরফ ভরেছি, খাওয়া দাওয়া সবকিছু, চাল আনাজপাতি সবজি সবকিছু 15 দিনের মতন ভরা আছে। এবারে জাল তোলা হচ্ছে, পুজো হলে আমরা দিন 15 করে বেরিয়ে যাবো। হ্যাঁ, 15 তারিখ বেরিয়ে যাবো। জাল, বরফ, তেল এবং বিভিন্ন সরঞ্জাম নিয়ে যাচ্ছি। ইলিশ ধরার ক্ষেত্রে ইতিমধ্যেই বেশ কিছু নিয়ম জারি করেছে প্রশাসন।
ইলিশ মাছ ধরার জন্য জালের ফাঁস 90 মিলিমিটারের বেশি হতে হবে। 400 গ্রামের নিচে ছোট মাছ ধরা পুরোপুরি নিষিদ্ধ। পাশাপাশি শিকারের জন্য মৎস্যজীবীদের সুরক্ষায় প্রশাসনের তরফেও পদক্ষেপ করা হয়েছে। ট্রলারে জিপিআরএস এবং লগবুক থাকা বাধ্যতামূলক। রাখতে হবে বিপদ সংকেত যন্ত্র এবং লাইফ জ্যাকেট। বাঙালির প্রিয় মাছ ইলিশ এবছর ভালো হবে আমরা আশা করছি, রূপোলী ইলিশ। তাই তারা রাজ্য সরকার এবং পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে আমাদের মৎস্য দপ্তরের যে গাইডলাইন ছিল তারা পালন করেছেন। বিজনেসের ফলাফল খুবই খারাপ ছিল, তবে এবছর আমাদের ধারণা বা আমাদের ভাবনা চিন্তা সমুদ্রে মাছ হলে হতে পারে, কারণ আমরা এরকম দেখেছি বিগত দিনে 2-4 বছর ফল্ট হলে পরে আবার সেই ফলটা কিছুটা মালিকরা বেঁচে থাকলে তুলতে পারে। রবিবার সমুদ্রে রওনা দিয়েছেন মৎস্যজীবীরা, ফিরবেন সপ্তাহ 2 পর। গত 4 বছর ধরে সমুদ্রে মাছ ধরতে গিয়ে ক্ষতির মুখোমুখি হচ্ছেন ট্রলার মালিকরা। তবে এবার গতবারের খরা কাটিয়ে ইলিশ মাছ জালে পড়বে বলেই আশাবাদী মৎস্যজীবীরা। তাহলে যত বড় নেতা, দাদা, ওয়ার্ল্ড লিডার, ছোট লিডার যেই হোক না কেন, নির্দ্বিধায় চোখ বন্ধ করে সত্যিটা এভাবেই সামনে আনবো। রোজ যা বলবো সত্যি বলবো। সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।